হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি আমাদের আজকের প্রোগ্রামটা শুরু করব নাকি আর একটু অপেক্ষা করব? স্যার শুরু করে দিই। পারফেক্ট, ঠিক আছে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড জার্নাল ক্লাব এবং রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোলাবোরেশনে আয়োজিত আজকের সেশন এ রোডম্যাপ টু রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ অ্যাওয়ার্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নওরিন জাহান। আমরা সবাই ইতিমধ্যে জানি যে আজকে আমাদের সেশনে স্পিকার হিসেবে আছেন অত্যন্ত সম্মানিত এবং অসাধারণ একজন ব্যক্তিত্ব, এমডি এনায়েত হোসেন, এমডি এনায়েত চৌধুরী স্যার, যিনি একাধারে একজন গবেষক, শিক্ষক এবং কন্টেন্ট ক্রিয়েটর। গবেষণা ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে তিনি একটা অনুপ্রেরণার নামও বটে। রিসার্চ মেথোডোলজি, সায়েন্টিফিক থিঙ্কিং, ডেটা ড্রিভেন অ্যানালাইসিস সহ গবেষণার বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তার অভিজ্ঞতা এবং অসাধারণ পাণ্ডিত্য। স্যার বর্তমানে নিজে উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে যুক্ত আছেন। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাসে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও পিএইচডি ফেলো হিসেবে আছেন। আজ তিনি আমাদের সাথে শেয়ার করবেন একজন শিক্ষার্থী হিসেবে কিভাবে ধাপে ধাপে ক্লাসরুম থেকে রিসার্চ শিখতে পেরে আমরা গ্লোবাল একাডেমিয়ায় প্রবেশ করতে পারবো। মূল সেশনে যাওয়ার আগে অংশগ্রহণকারীদের জন্য একটা নির্দেশনা, আপনারা প্লিজ মিউট থাকবেন। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেইজ করবেন, স্যারের অনুমতি সাপেক্ষে তারপর প্রশ্ন করবেন। তাহলে আর দেরি না করে শুরু করি। স্যার প্লিজ। সরি, মিটিংটা আমি দেখলাম 40 মিনিটসে শেষ হবে। এরপরে কি হবে, মানে 40 মিনিট যদি শেষ হয়ে যায় তখন কি আমি একটা নতুন আরেকটা লিঙ্ক দেওয়া হবে? জি স্যার, লিংক ক্রিয়েট করা আছে, যদি এই ক্ষেত্রে প্রয়োজন হয় তবে যদি একটু সময় দিতেন তবে ভালো হতো। জি জি, অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে চেক রাখবো। যদি মানে নতুন লিঙ্কে ঢুকতে হয় তখন আমি ওইখানে ঢুকবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সেশনে জয়েন করার জন্য। আমি অলরেডি রাজশাহী ইউনিভার্সিটিতে এই মাসেই 2টা ওয়ার্কশপ নিয়েছি এবং এইটা মনে হয় আমার লাস্ট ওয়ার্কশপ হবে রাজশাহী ইউনিভার্সিটির কোনো ক্লাবের সাথে। আমি খুবই আনন্দিত এটা দেখে যে রাজশাহী ইউনিভার্সিটিতে রিসার্চ নিয়ে এতগুলো ইনস্টিটিউশন কাজ করে। জেনারেলি অনেক সময় একই টপিকে যদি বা একই বিষয়ে যদি একাধিক ইনস্টিটিউশন থাকে তাদের মধ্যে কিছু ক্ল্যাশ থাকে, আমি জানি না আপনাদের মধ্যে আছে কিনা, বাট আমার কাছে মনে হয় যে রিসার্চের ক্ষেত্রে আপনারা যতটা পারা যায় নিজেদের মধ্যকার মনোমালিন্য কিংবা কোনো ঝামেলা এগুলা সরিয়ে রেখে আম, সবার জন্য রিসার্চের ক্ষেত্রে যতটা পারা যায় স্যাক্রিফাইস করা কিংবা সবার জন্য রিসার্চের সুযোগটা করে দেওয়া, অপরচুনিটিটা করে দেওয়া, এটা আমাদের জন্য বেস্ট অ্যাপ্রোচ। এবং এই কারণেই আমি কিন্তু 3টা ক্লাবের সাথেই, 3টা ইনস্টিটিউটের সাথেই আমি কাজ করেছি এবং কথা বলেছি, ওয়ার্কশপ নিয়েছি, সো যাতে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানুষের কাছে আমি পৌঁছাতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই সেশনে জয়েন করার জন্য। আমরা আজকে রিসার্চ নিয়ে কথা বলবো, মূলত হচ্ছে রিসার্চ শুরুটা করব কিভাবে এবং রিসার্চ করতে যে আমাদের কি কি সমস্যা হইতে পারে, বা অপরচুনিটিগুলো নিজে থেকে কিভাবে ক্রিয়েট করব। অনেক সময় দেখা যায় যে রিসার্চের সুযোগ আপনার কাছে একদম মুখের সামনে আসবে না, আপনাকে নিজের থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে অনেক কিছু তৈরি করতে হবে। আর রিসার্চটা আসলে কেন দরকার, কি কারণে দরকার, সেই জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তো বরাবরের মতন প্রথমেই বলি যে আমি আসলে খুব বড় নোবেল কোনো আইডিয়া দিতে চাই না যে আইনস্টাইন হইতে হবে আপনাকে, আপনাকে নিউটন হইতে হবে রিসার্চ করার জন্য, মহাকর্ষ আবিষ্কার করতে হবে। ব্যাপারটা কখনো এরকম না। আপনার একটা রিসার্চ পেপার যদি পাবলিশ করতে হয়, মোটামুটি নভেল বা নতুন একটা আইডিয়া যেটা নিয়ে হয়তো খুব সারা বিশ্বে তুলকালাম কাণ্ড হবে না, কিন্তু সাইন্টিফিক পার্সপেক্টিভ থেকে এটা একটা নতুন আইডিয়া, এইরকম চিন্তা করলে সেইটাই রিসার্চ পেপার হিসেবে পাবলিশ করা যায়। খুব সহজ কিছু বাচ্চা আমি এক্সাম্পল যদি দেই, আপনি আমাকে একজন আইডিয়া দিছিলেন, খুব ছোট বয়সেরই একজন, যে আমি যদি মশার কয়েলের বিকল্প আবিষ্কার করতে পারি, যে এটা হবে কোনো গাছের পাতা পোড়াইলে যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা, তাহলে কোন গাছের পাতা পোড়ানো যায়। তো এইটা একটা রিসার্চ এক্সপেরিমেন্ট হইতে পারে। মানুষের মনে অনেক ধরনের অনেক কোশ্চেন আসে, আপনাদের কিউরিওসিটি অনেক বেশি হইতে পারে। আমি একদিন সত্যি কথা বলতে বেসিন থেকে দেখতেছিলাম যে পানি গড়ায় গড়ায় বেসিনের নিচে পড়তেছে। সো ওই পানিটা একটা নির্দিষ্ট পাথই ফলো করে। কোশ্চেন হচ্ছে সে ওই পাথটা সিলেক্ট করতেছে কিভাবে। যদি আপনি ওইটা জানতে পারেন, তাইলে হচ্ছে বৃষ্টি পড়ার পরে পানি কোন গতিপথ ধরে যাবে সেই জিনিসটাও কিন্তু আপনি, মানে নদী আসলে কিভাবে নিজের গতিপথ নির্ধারণ করে, এই জিনিসটাও কিন্তু আপনি সমাধান করে ফেলতে পারবে। এবং এইটা করতে পারলে অনেক সুবিধা, আপনি কোন জায়গায় ব্রিজ বানাবেন, কোন জায়গা দিয়ে নদীটা গেলে নদীটা কোন জায়গায় গেল, আবার যদি আপনি চান নদীর
পাথটাকে কন্ট্রোল করতে, সেটাও চিন্তা করতে পারেন, বাট সেটা আমরা জেনারেলি করি না, নদীকে ন্যাচারালি ফ্লো হইতে দেই আমরা। আম, তো মানে অনেক সুবিধা আছে। সো আপনাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো আসে, ছোট ছোট কোশ্চেন, সেইগুলোই কিন্তু আলটিমেটলি রিসার্চ আইডিয়া হিসেবে বড় বড় জিনিসে পরিণত হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, রিসার্চ আমরা আসলে কেন করতে চাই, সেটার আমি একটু ব্যাখ্যাটা বলা দরকার আপনাদেরকে। তো বেশিরভাগ মানুষই আসলে রিসার্চ ফিল্ডে আসতে চায় বাইরের দেশে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ফান্ডিং পাবে এই জন্য। তো এই ফান্ডিংটা আসলে কেন লাগে? কারণ আপনি দেখেন, যখন আপনি কোনো বাইরের ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, জেনারেলি আমরা সবাই কি করি, ব্যাচেলার্স যেটা আছে আমাদের 4 বছরের ব্যাচেলার্স বিএসসি, এটা আমরা দেশের মধ্যেই করি জেনারেলি। যদি কেউ অনেকেই থাকেন যারা ব্যাচেলার্সে বাইরে চলে যেতে চান, তখন আর তাদের আবার হায়ার স্টাডিজ রিসার্চ এত কিছু লাগে না, তাদের জাস্ট এসএটি এক্সামটা দিলেই ওরা ওইখানে চলে যেতে পারে। কিন্তু যারা আমরা মাস্টার্স কিংবা পিএইচডিতে বাইরে আসতে চাই, আমাদের অনেক ফান্ডিং অপরচুনিটি অবশ্যই আছে। তাদের জন্য আসলে কিভাবে ফান্ডিংটা ম্যানেজ হয়, আপনি তো আসলে নিজের টাকা দিয়ে পড়তে গেলে অনেক টাকা খরচ হয়, এখানে কোটি কোটি টাকা খরচ হইতে পারে। তো এই কারণে বাংলাদেশের স্টুডেন্টরা সবাই ফান্ডিং নিয়ে আসে। তো ইউরোপে যান, ইউএসএ তে যান। ইউরোপে জেনারেলি স্কলারশিপ বেশি দেয়, ইরাসমাস মুন্ডুস, কমনওয়েলথ স্কলারশিপ টাইপের আরো অনেক স্কলারশিপ আছে, জাপানে মনবুশো স্কলারশিপ আছে। ইউএসএ তে হচ্ছে স্কলারশিপ জিনিসটা কম, কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্টশিপ জিনিসটা বেশি থাকে। আম, যেমন ধরেন, আমি হচ্ছে একজন গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমি করতেছি পিএইচডি। সো আমার পড়াশোনা হচ্ছে পিএইচডি, আমি পিএইচডি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, কিন্তু এর সাথে আমি একজন প্রফেসরের আন্ডারে তার একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, যেটার পজিশনটার নাম হচ্ছে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো এইটার আন্ডারে আমাকে সে কি দেয়, আমেরিকায় যদি আমি থাকতে যাই, আমার একটা লিভিং এক্সপেন্স লাগবে, আমি যে প্রত্যেকদিন খাই দাই ঘুরি ফিরি এইগুলোর জন্য আমার একটা টাকা লাগবে, সে ওই টাকাটা এটার মধ্যে থাকে। আম, তারপরে হচ্ছে আমার যে হেলথ ইন্স্যুরেন্স, সেই হেলথ ইন্স্যুরেন্সের টাকাও আলাদাভাবে আমার ইউনিভার্সিটি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডারদেরকে প্রোভাইড করে। যেমন আমেরিকায় হচ্ছে হেলথ হেলথ ইন্স্যুরেন্স না থাকলে আপনার যদি একটা আঙ্গুলও ভাঙে, আপনার এমন টাকা যাবে যে মানে একদম ফকির হয়ে যাবেন। এই কারণে আমেরিকাতে সব কিছুর ইন্স্যুরেন্স লাগে, যেমন গাড়িরও ইন্স্যুরেন্স লাগে, আপনার হেলথ ইন্স্যুরেন্স তো অবশ্যই লাগে। হেলথ ইন্স্যুরেন্স, নিজেদের ইন্স্যুরেন্স না থাকলে প্রচুর প্রচুর টাকা কাটে ওরা। তো আম, এই ইন্স্যুরেন্স কালচারটা গ্রো আপ হয়েছে আমেরিকাতে কোনো এক কারণে, আমি জানি না ইউরোপেও এই সেম জিনিসটা আছে কিনা, গেলে বোঝা যাবে। আম, কখনো ইউরোপে যাওয়া সৌভাগ্য হয় নাই, যাবো ইনশাল্লাহ একদিন। তারপরে আপনার টিউশন ফি, যখন ইউনিভার্সিটির মধ্যে আপনি কোনো কোর্স নেবেন, আমরা যেরকম কোনো কোর্স ছোটবেলায় আহ, বেতন দিতাম না স্কুলে, সো স্কুলেরও তো একটা কোর্স, ইউনিভার্সিটিতে সিস্টেম হচ্ছে আপনি যতটা বেশি কোর্স নেবেন তত বেশি আপনাকে ফি দিতে হবে। তো ওই ফিটাও হচ্ছে আপনাকে ওই ইউনিভার্সিটি দিয়ে দিবে, মানে অ্যাকচুয়ালি প্রফেসর দিবে। তো প্রফেসরের প্রত্যেক বছর একটা এরকমই স্টুডেন্টের পিছনে প্রায় $1 লক্ষ খরচ হয়, প্রফেসরের খরচ হয়। তো সব এই পুরো $1 লক্ষ যে আমি পাইতেছি এরকম না, কিন্তু আমি ধরেন বছরে পাবো, এরকম বলা আছে, $34,000 মতন বছরে, পুরো বছরে প্রত্যেক মাসে এখন হিসাব করেন, এটার ভিতরে আবার ট্যাক্স আছে, ট্যাক্সও কাটে, কিন্তু আমেরিকা কিন্তু ট্যাক্স কাটে ভালোই। তো কিন্তু বাংলাদেশের সাথে আবার আমেরিকার একটা ট্যাক্স ফ্রিটি আছে দেখা, $8,000 পর্যন্ত আমরা ট্যাক্স মৌকুফ পাই, আমাদের ট্যাক্স রিটার্ন দিয়ে দেয়। আবার আমাদের একটা ফেলোশিপ, আমরা একটা ফেলোশিপ পাই, ককরেল ইঞ্জিনিয়ারিং ফেলোশিপ আমাদেরকে ডিপার্টমেন্টে বলে। তো ওইটা আবার $6,000, ওটা টোটাল তাহলে কত হইলো, 34 + 6 বছরে $40,000 ধরেন আমি পাই। তো ওই $40,000 মধ্যে থেকে আবার আহ, বাসা ভাড়াতেই ধরেন পার মান্থ $1,470 এরকম চলে যায়। তো বেশিরভাগ ইয়াই হচ্ছে কি বলে, বাসা ভাড়াতেই যায়, তারপরে যতটুকু বাকি থাকে অতটুকু দিয়ে আর কি কাজ চালায়। যাই হোক, আপনাদেরকে জাস্ট একটু একটা কিছু এক্সাম্পল দিলাম আর কি, কিরকম খরচ হয় বা সবকিছু মিলায়। আহ, এটা তো জাস্ট মানে প্রতিনিয়ত খরচ, এরপরে ভিসা ফি আছে, সেভিস ফি আছে, যখন আপনি আমেরিকায় আসবেন ওইটারও অনেক অনেক ফি আছে। আচ্ছা, কোনো কারণে আমি হাত বারবার এরকম করতেছে দেখে আমার হাত রেইজ হয়ে যাইতেছে, এটা একটু কাইন্ডলি আপনারা আহ, মাফ করে দিয়েন কোনো কারণে। আচ্ছা, তো তো এই আর কি, এই সব কিছু, এই যে এত ফি, এত এত টাকা, এত এত টাকা পয়সা, এইগুলো যে আপনি প্রফেসরের কাছ থেকে নিবেন, হ্যাঁ, প্রফেসর আমাকে যে দিতেছে, তো আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি কাউকে আপনার ফান্ড থেকে ওই প্রফেসর তো আর নিজের পকেটের টাকা থেকে এই টাকা দিতেছে না, তার একটা রিসার্চ ফান্ড আছে। ওই ফান্ডটা কোত্থেকে আসছে, এটা ইউনিভার্সিটি দিতে পারে, এটা কোনো প্রজেক্টের আন্ডারে হইতে পারে, যে প্রজেক্টের আন্ডারে বলছিল যে আচ্ছা তোমাকে এরকম কয়েকজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দেওয়ার জন্য আমরা টাকা দিব। তো ওই টাকাটা যে সে দিতেছে, তাকে তো ওই প্রজেক্টের কাছে একটা জাস্টিফিকেশন দিতে হবে, নিজেরও কাজ করানো লাগবে। সো এইটা যে সে করবে, আপনাকে যে সিলেক্ট করবে এর জন্য, তো এটা কি দেখে সিলেক্ট করবে, আপনাকে যে এত টাকা দিবে, এত টাকা দিয়ে এখানে ইউএস এর মতন দেশে এনে রাখবে। সো এই জিনিসটা সিলেক্ট করে সে আপনার রিসার্চ দেখে। তো কারণ আপনি কাজ করবেন রিসার্চের ভিতরে, যে তার হয়ে কাজ করবেন আপনি রিসার্চের। তো এই রিসার্চের কাজ যখন আপনি করবেন, এইটা
মানে হচ্ছে আহ, আমি যেটা বুঝাইতে চাইতেছি যে এই রিসার্চের কাজ করার জন্য আপনার মিনিমাম যে স্কিল সেটা তারা শো করতে হবে। এই স্কিলটাই হচ্ছে আপনার এখন থেকেই তাইলে রিসার্চ করে দেখাইতে হবে, তাই না? কারণ আপনি যদি চিন্তা করেন যে বিএসসির পরেই আপনি মাস্টার্স বা পিএইচডিতে যাবেন, তো তারে আপনি কি দেখাবেন? বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মানুষজন তার যে বিএসসি থিসিস ফোর্থ ইয়ারের সময় যে বিএসসি থিসিসটা করে, সেই থিসিসটা থেকেও অনেকে অনেক ভালো কাজ করে। হয়তো তার পেপার পাবলিশড হয় নাই, মানে থিসিস তো হচ্ছে জাস্ট আপনি ইউনিভার্সিটি থেকে আপনার প্রফেসর, আপনার নিজের প্রফেসরের, বাংলাদেশের প্রফেসরের সাইনটাই নিয়ে আপনি পাবলিশ করলেন, কিন্তু এটা যে পেপার আকারে প্রকাশ করা এটা হয়তো হয়তো হয় নাই। তো তখনও আহ, দেখা যায় যে ওই পেপার ছাড়াও জাস্ট এই থিসিস দিয়েও অনেকে প্রুভ করার চেষ্টা করে যে আমি রিসার্চ পারি, দেখো আমি রিসার্চ পারি। যেমন আমার ক্ষেত্রে আমি এখন কাজ করি কম্পাউন্ড ফ্লাডিং নিয়ে। টপিক যে একদম হুবহু সিমিলার হইতে হয় এরকম না। যেমন আমি এখন কাজ করতেছি কম্পাউন্ড ফ্লাডিং, যেটা কোস্টে বেশি দেখা যায়, উপকূল এলাকায়। কিন্তু আমার রিসার্চ যেটা মাস্টার্সে ছিল সেটা ছিল ফ্ল্যাশ ফ্লাড নিয়ে। ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে আবার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেটের দিকে। তো দুইটা টোটালি আলাদা এলাকা, কিন্তু ফ্লাডিং এর যে কাজগুলা ওইটা অনেক ক্ষেত্রে মিলে। তো ওই কাজগুলো আমি দেখাইছি যে আমি জিওস্পেশিয়াল অ্যানালাইসিস পারি। আমি হচ্ছে পাইথন আর অনেকগুলা কাজ করছি। আমি কি বলে ক্লাইমেট এক্সট্রিম নিয়ে কাজ করছি। সো এই সব কিছু আমি যখন প্রুফ করতে পারছি তখন সে আমার কাজ খুব পছন্দ করছে এবং আমাকে সে নিছে। তো এইটা আমার থিসিস দিয়ে যেমন দেখাচ্ছে। আমার ওই থিসিসের উপরে পেপারটা পাবলিশড হয়েছে আরো পরে। আমি যখন আমেরিকা চলে আসছি তখন তখন পাবলিশড হয়েছে, যাই হোক। আম, তো আম, এই আর কি, মানে আপনার কেন আসলে রিসার্চ করা লাগবে এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করলাম। জিআরই ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করেন যে এখন কি জিআরই দেওয়াটা মাস্ট কিনা, বা জিআরই ফান্ডিং এ অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে কিনা। কথা হচ্ছে না, এখন আস্তে আস্তে জিআরইর ইম্প্যাক্ট অনেক কমে যাইতেছে ইউএসএ তে। আমি একদম লেটেস্ট ইনফরমেশন আপনাদের বলতেছি। ধরেন আমাদের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন, ইউটি অস্টিন, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো কিছু ডিপার্টমেন্ট এখনো জিআরই যেমন রিকোয়ার করে, যে বলে যাচ্ছে না জিআরই স্কোর সাবমিট করতে হবে। আমাদের ক্ষেত্রে যেমন ছিল আমাদের সাবমিট করতে হয়েছে জাস্ট, কিন্তু ধরেন একটা ন্যূনতম নাম্বার বইলা দেয় যে 310 পাইলেই হবে বা 305 পাইলেই হবে। এর উপরে আপনি যতই পান ওটা সেম, 340 পাইলেও সেম, 310 পাইলেও সেম, মানে জাস্ট কোনো ন্যূনতম একটা নাম্বার দেখাইতে হয়। এইটাই শুধু এখনকার অনেক ক্ষেত্রেই অনেক ইউনিভার্সিটিতেই একটা জাস্ট রিকোয়ারমেন্ট। কিন্তু জিআরই বেশি নাম্বার পাইলে আপনার ফান্ডিং অনেক বাড়বে, ব্যাপারটা কখনো ওই রকম হয় না। হ্যাঁ, মানে জিআরই সাথে আসলে ফান্ডিং এর রিলেশনশিপ নাই। প্রফেসরও জিআরই স্কোর দেখে না, ওটা জাস্ট অ্যাডমিশন কমিটি দেখে। এরপরে প্রফেসর আপনার রিসার্চ দেখবে, সত্যি কথা বলতে রিসার্চ দেখবে। আরেকটা হচ্ছে সিজিপিএ। হ্যাঁ, সিজিপিএ যে একদমই ম্যাটার করে না কথাটা ভুল। সিজিপিএ তার মানে আবার এই না যে আপনি 3.2 সিজিপিএ পায় আপনি কখনো কোনো হায়ার স্টাডিজ ফান্ডিং পাবেন না, ব্যাপারটা ওই রকম না। সিজিপিএ ম্যাটার করে, হ্যাঁ, কিছু কিছু বড় বড় স্কুলে, যেমন এই যে ইউটি অস্টিনের মতন স্কুলে ওরা সিজিপিএ অনেকটা সময় দেখে। বাট এছাড়াও তো অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে ফার্স্ট 100-এর ভিতরে, ফার্স্ট 80-এর ভিতরে। আমেরিকায় অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ওরা আপনার সিজিপিএ দিয়ে জাজ করবেন। আপনার যদি ভালো প্রফেসর ওইখানে থাকে, আপনার যদি ভালো রিসার্চ থাকে, তাইলে আপনি ওইখানে ডিরেক্টলি চলে যেতে পারবেন। সো এইটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই। তো এটা খেয়াল রাখবেন। আম, আরেকটা কোশ্চেন, হ্যাঁ, মানে এই মেইন জিনিস হচ্ছে আপনার রিসার্চ। আপনি কিভাবে রিসার্চ দিয়ে কনভিন্স করতে পারতেছেন, আপনি কিভাবে, যেমন আপনার এসওপি যেটা থাকবে স্টেটমেন্ট অফ পারপাস, ওইখানে বুঝাইতে হবে যে আপনি রিসার্চ করতে যে এই প্রবলেমে পড়ছিলেন। আমি যেমন বলছিলাম যে বাংলাদেশে আসলে আন্ডার গ্রাজুয়েটের রিসার্চ খুব কম হয়। আমি নিজে সেকেন্ড ইয়ার থেকে শুরু করছি, নিজের উদ্যোগে শুরু করছি। আমি স্যারদের সাথে যে নিজে নিজে কথা বলছি, কথা বলে বলে তাদের প্রজেক্টে কাজ নেওয়ার চেষ্টা করছি। আম, এই যে আমি নিজে থেকে এফোর্টটা দিছি, আমার যে একটা প্রবলেম এটা যে আমি সলিউশন করলাম, এই সলিউশন করার ক্ষমতা আপনার আছে কিনা সেটাই আপনাকে প্রুফ করতে হবে। তারপরে আপনি ভিতরে যে ধরনের সফটওয়্যার রিলেটেড সমস্যায় পড়ছেন ওটা কিভাবে সলভ করছেন, এই সব জিনিসগুলো প্রুফ করলে আপনাকে ওরা নিবে। তো আম, এখন আসি রিসার্চে ডাইরেক্টলি। আমি হায়ার স্টাডিজ নিয়ে কিছুটা কথা বললাম, মানে রিসার্চের সাথে অবশ্যই রিলেটেড, এই কারণে আমি বলছি। রিসার্চের ব্যাপারটা হচ্ছে রিসার্চ অনেক কাজে করা যায়। মানে এখন প্রথম কথা হচ্ছে আপনাদের আসলে করণীয় কি। আমি অ্যাকশন আইটেম দিয়ে শুরু করি যে আপনাদের এখন আসলে কি করার আছে। আপনারা দেখবেন যে আপনাদের প্রত্যেক ফ্যাকাল্টিরই তো একটা রিসার্চ প্রোফাইল আছে। কোথায় পাবেন এটা? সেটা হচ্ছে গুগল স্কলারে। গুগল স্কলার কিংবা রিসার্চ গেট এই ধরনের ওয়েবসাইটগুলোতে সবারই একটা ফেসবুক প্রোফাইলের মতন একটা রিসার্চ প্রোফাইল থাকে। তো আপনার যেই ফ্যাকাল্টি আপনার ক্লাস নিচ্ছে, আপনার যার ক্লাস ভাল লাগছে কিংবা যার কথা ভাল লাগছে, আর যারা মনে হয়েছে যে তার সাথে আমার কাজ করতে পারলে খুব ভালো হইতো, আম, তাকে তার নাম লিখে আপনি সার্চ দিবেন গুগল স্কলারে যে তার কি কি পেপার পাবলিশড হয়েছে। সো দেখেন, যদি দেখেন যে তার পেপার পাবলিশড হয়েছে কিন্তু সেটা সেই 2014 সালে, 13 সালে, 15 সালে, তাইলে তার মানে কি সে গত 10 বছরে তেমন কোনো
পেপার পাবলিশ করে নাই। তো ইনারা আসলে আপনাকে রিসার্চে তেমন একটা হেল্প করতে পারবে না, কারণ তারা নিজেরাই রিসার্চ করতেছে না। আপনি যাবেন তাদের কাছে যাদের ধরেন 2025, 2024, 2023, 22, 21 এইরকম সালে, মানে লাস্ট 5 বছর অন্তত একটা পেপার পাবলিশড হয়েছে, এরকম মানুষদের প্রোফাইলে যাবেন। তাদের যতগুলা পেপার আছে সবগুলা ডাউনলোড করে ফেলেন। স্পেশালি এই ক্ষেত্রে তো সব ফ্যাকাল্টি আপনার রিসার্চে খুব হেল্প করবে না, এটা একটা স্বাভাবিক, মানে সব ফ্যাকাল্টি রিসার্চ মাইন্ডেড না। তো যারা রিসার্চ মাইন্ডেড তাদের সাথে কাজ করতে হবে, এবং জেনারেলি যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, এরকম টাইপের মানুষজন থাকে যারা রিসার্চ পেপার পাবলিশ করছে, তার মধ্যেই থেকেই ইয়াং যারা, তাদেরকেই আপনি অ্যাপ্রোচ করতে সাহস পাবেন, কারণ তারা আপনার বড় ভাই আপুর মতন, মাত্র কয়েক বছরের বড়। আর প্রফেসররা তো বহুত বছরের বড়, আঙ্কেল আন্টি হবে। তো এইটাই আর কি, আপনি খেয়াল রাখবেন যে আপনি কাদেরকে অ্যাপ্রোচ করতেছেন, যাতে আপনি আবার ডিমোটিভেটেড না হয়ে যান। ওরা আপনারা কিছু একটা বললো, আপনি ডিমোটিভেটেড হয়ে গেলেন যে না, তুমি তো, তোমার এদের রিসার্চ হবে না, এইসব এসব কিছু বললো। সো ওই রকম মানুষ সিলেক্ট করে যাইতে হবে। আম, তো কি বলতেছিলাম আমরা, যে কাকে আমি সিলেক্ট করব, তো তার রিসার্চ প্রোফাইলে যে সবগুলা পেপার আপনি নামায় ফেলেন, সেইগুলা ফুললি পড়েন, সবগুলা পেপার পড়ে ফেলেন। আপনি যত মানুষের যত বেশি পেপার পড়বেন, তত আপনার মধ্যে একটা বিশ্বাস গ্রো করবে যে আম, মানে আপনি আসলে কোন দিকে যাইতে চান, আপনার আসলে কোন টপিকগুলো ভাল লাগে, কোন জিনিসগুলো খুব ইন্টারেস্টিং লাগতেছে। তো অনেক যখন পেপার পড়বেন তখন আপনি দেখবেন আপনি একটা দিকে খুব ইন্টারেস্ট পাইতেছেন। আপনার তো অ্যাটলিস্ট একটা দিকেই যাইতে হবে। মানে 100টা দিকে আসলে রিসার্চ পেপার করে লাভ নেই। আপনার হচ্ছে যে আমি যেমন হচ্ছে শুরুতে ছিলাম জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, পরে আমার বাধ্য হয়ে একটু ফ্লাড লাইনে আসা লাগছে, বাট তাও ওয়াটার রিলেটেড। তাই এখন আমি ফ্লাড নিয়ে কাজ করে আমি খুব মজা পাইতেছি। সো ইন্টারেস্ট আপনার চেঞ্জ হইতে পারে পরবর্তীতে, কিন্তু ওইটা ভেবে এত চিন্তা করা দরকার নেই। আপনি যদি কোথাও ভালো কাজের সুযোগ পান, আমি বলবো যে ওইখানে লাইগা পড়েন, যেখানে দেখেন যে আপনার ভালো পেপার করার সুযোগ আছে, আপনি ওইখানে তাড়াতাড়ি জয়েন করেন, ওই গ্রুপে জয়েন করেন, ওই মানুষটার সাথে কাজ শুরু করেন। ইচ্ছা আপনার ওই স্যার বা ম্যাডামকে অ্যাপ্রোচ করেন, যেটাতে আপনার তাড়াতাড়ি পেপার হইতে পারে সেটাতেই অ্যাপ্রোচ করেন। আবার এরকম করেন না যে অনেক ফেসবুক পেজ কিন্তু টাকার বিনিময়ে অথরশিপ অফার করে, বলে যে আপনার পেপারে নাম থাকবে, আপনি আমাকে 50,000 টাকা দেন। এইটা কোনো দিন করেন না, আপনার টাকা গচ্ছা যাবে। এই পেপার দিয়ে প্রফেসর জীবনও আপনারে দিবে না, কারণ আপনি জানেন যে প্রত্যেক পেপারের নামের একটা সিরিয়াল আছে, মানে এই পেপারটা কারা লিখছে, অথর কারা। ফার্স্ট অথর থাকে, সেকেন্ড অথর থাকে, থার্ড অথর থাকে। তো ফার্স্ট অথর মানে যার নাম সবার প্রথমে, পেপারটা আসলে তারই। তো যে আসলেই পেপার লিখছে সে তো ফার্স্ট অথর ছাড়া অন্য কোনো অথর মানে বিক্রি করলেও এই অথরশিপে নাম দিবে না। তো সে নিজে ফার্স্ট অথর থাকবে, তো তার পেপারের মধ্যে তার নাম আছে। সে তার ফায়দা ঠিকই নিবে। কিন্তু আপনার নাম ধরেন ওরা দিল 6 বা 7 নাম্বার, আপনি 50,000 টাকা দিয়েছেন, আপনার হয়তো একটা পেপার হইলো, আপনি হয়তো দেখাইতে পারলেন প্রফেসরের যে আপনার পেপার আছে, কিন্তু এই পেপারটা তো আপনি কিছু কাজ করেন নাই এখানে। তো প্রফেসর যদি ভাবে যে আচ্ছা এই কাজগুলো হয়তো আপনি পারেন, আপনারা পরে দিল কাজ করতে, এগুলো কিন্তু আপনি পারলেন না, তো ও তো বুঝবে, ও তো আর বোকা না, ও তো বুঝবে যে আপনি এখানে ফাইজলামিটা করছেন। তখন কি হবে, ও আপনার নাম তো খারাপ হবেই, আপনি বাংলাদেশের নামও খারাপ করবেন। কারণ ও তখন ভাববে যে বাংলাদেশের সব স্টুডেন্টই বুঝি এরকম। তো বাংলাদেশ থেকে এরপরে যত যত স্টুডেন্ট তার এখানে অ্যাপ্লাই করতে যাবে তাদের সবাই সে রিজেক্ট করে দিবে। আর আম, সে হচ্ছে যে অন্য যে প্রফেসররা আছে ওদেরও বলবে এই দেখো আমি বাংলাদেশের স্টুডেন্ট নিছিলাম, এই কাজ করছে সে। তো অন্য প্রফেসররাও কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট নিতে ভয় পাবে, আপনি পরবর্তী জেনারেশনরেও একটা বিপদের মধ্যে ফেলাই দিয়ে যাইতেছেন। তো এরকম করবেন না কখনো, কোনো আনইথিক্যাল কাজ করেন না। তো একটা পেপার মিনিমাম করতে আপনার চিন্তা করে রাখেন 6 মাস 7 মাস অ্যাটলিস্ট, জাস্ট লিখা থেকে রিভিউ শেষ হয়ে কাজ তো আরো আপনি 1 বছর ধরে 2 বছর ধরে করলেন। কিন্তু অ্যাটলিস্ট ম্যানুস্ক্রিপ্ট হিসেবে জমা দেওয়ার পরে এটা পাবলিশড হওয়া পর্যন্ত এটা অ্যাটলিস্ট 6 মাস 7 মাস সময় একটা লাগে। অনেক পেপার আপনাকে বলবে যে 1 সপ্তাহের মধ্যে পাবলিশ করে ফেলতেছে, দেখবেন যে এরকম 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে পাবলিশ করে দিতেছে, এরকম পেপারও আছে। কিন্তু এই পেপারগুলো খুবই খারাপ, এই সব জার্নালে পেপার পাবলিশ সাবমিট করতে যায় না। তো আমি বলে দিতেছি জার্নাল পেপার ভালো চিনবেন কিভাবে। যে কোনো পেপারের উপরে লেখা থাকে যে এই পেপারটা কবে সাবমিট করা হয়েছিল, কত তারিখে, আর এটা কত তারিখে অ্যাপ্রুভড হয়েছে, মানে পাবলিশড হয়েছে। এই দুইটা ডেটের মাঝখানের গ্যাপ যদি দেখেন খুবই কম, মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ, তাহলে জার্নালটা খারাপ। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য আছে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নামে একটা জিনিস আছে, ডিওআই। সো ওই ডিওআই নাম্বারটা যদি না থাকে কোনো জার্নালের, ওটা দেখবেন যে ওইটার আপনার যে জার্নাল পেপারটা ওটা লিঙ্কেই থাকে, কোন একটা জায়গায় ডিওআই নাম্বার থাকবে। আপনি চ্যাট জিপিটিতে পিডিএফ আপলোডে জিজ্ঞেস করতে পারেন ডিওআই নাম্বারটা কোন জায়গায় আছে, সে বাই করে দিবে। সো ডিওআই নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই দুইটা জিনিস দেখে আপনি ভালো জার্নাল পেপার কোনটা সেটা চিনতে পারবেন। আর অন্য জার্নালগুলোকে প্রেডেটরি জার্নাল বলে, প্রেডেটরি জার্নাল। সো ওরা হচ্ছে যে আপনার পেপার খায়া ফেলে, শিকার করে ফেলে। সো ওইটা করা যাবে না, প্রেডেটরি জার্নালে সাবমিট করা যাবে না। আচ্ছা, তো আম, যেটা বলতেছিলাম যে রিসার্চ পেপারের ব্যাপারটা,
তো আপনাকে কিন্তু আহ, যেমন জার্নাল পেপার যেটা হচ্ছে একদম হাই লেভেলের, ঠিক আছে, জার্নাল পেপার যেমন সিএসসি ফিল্ডে হচ্ছে আপনার কনফারেন্স পেপারগুলো আরো বেশি হাই লেভেলের থাকে। জার্নাল পেপার হচ্ছে আমাদের অন্যান্য যেসব ফিল্ড আছে ওইগুলোতে হচ্ছে জার্নাল পেপার মেইন। তো জার্নাল পেপার আবার চার ধরনের আছে এমনিতে র্যাঙ্ক অনুযায়ী। নর্মাল একটা কমন র্যাঙ্ক হচ্ছে সাইম্যাগো র্যাঙ্কিং, SCIMAGO, সাইম্যাগো। তো এই র্যাঙ্কিং অনুযায়ী চার প্রকার আছে। একটা হচ্ছে Q1, Q2, Q3, Q4। তো Q1 জার্নাল পেপারগুলো হচ্ছে সবচেয়ে নাকুচরা জার্নাল, তো ওইখানে পাবলিশ করা মানে অনেক কঠিন। সো আপনি প্রথমেই Q1 জার্নালে পাবলিশ করতে যায় না যদি না আপনি খুব কনফিডেন্ট না হন। আপনি Q2, Q3, Q4 এগুলা টার্গেট করেন, তাইলে হচ্ছে আপনার মানে একটা পাবলিশ হওয়ার পসিবিলিটি বাড়ে। কিন্তু দেখেন আবার যাতে ওই জার্নালগুলো ফক্তা না হয় যে এক সপ্তাহের মধ্যে পাবলিশ করে দিতেছে, এরকম জার্নাল যাতে না হয়। আম, একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যেতে যায় যাতে 6-7 মাস সময় লাগে এরকম। তো আপনি তো প্রথমে কাজ করবেন, কাজ করে দেন ম্যানুস্ক্রিপ্ট লিখতে হয়, একটা ফরম্যাট আছে ওই প্রত্যেক জার্নালেই। আপনি যদি গাইডস ফর অথর্স নামে একটা সেকশন আছে ওইখানে যান, ওইখানে লেখা থাকে যে কিভাবে ওদের প্রত্যেকটা সেকশন সাজাইতে হবে, তো ওই অনুযায়ী আপনি সাজায় তারপরে দিলেন, এরকম করা যায়। তো ব্যাপারটা হইতেছে আপনি শুরু করতে পারেন, আমি যেমন শুরু করছিলাম পোস্টার প্রেজেন্টেশন দিয়ে, যেমন আমি কোন একটা ইউনিভার্সিটির কম্পিটিশনে যায় পোস্টার প্রেজেন্ট করছিলাম, হয়তো খুব আহামরি কাজ না, খুব ছোট কাজ, কিন্তু পোস্টার প্রেজেন্টেশন দিয়ে শুরু করলে কি হয়, ওইখানে আপনি আরো অনেক আইডিয়া দেখবেন। যারা হচ্ছে ফোর্থ ইয়ারে, আমি আমি তখন ছিলাম সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে জানি এরকম। তো ফোর্থ ইয়ারে যারা যারা কাজ করতেছে থিসিসের কাজ, ওরা কি কি জিনিস নিয়ে থিসিস করতেছে সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। ওদের কাজ অনেক ভালো ভালো কাজ আপনি দেখতে পারবেন, কারণ ওরা পুরোপুরি থিসিস আকারে পাবলিশ করার জন্য কাজ করতেছে। সো আপনি আইডিয়া পাবেন, নতুন নতুন আইডিয়া যে আপনার কি নিয়ে কাজ করা উচিত। আপনি যত সত্যি কথা বলতে যত বেশি পেপার পড়বেন তত আপনার নতুন আইডিয়া বিল্ড আপ হবে, তত বেশি নতুন নতুন জিনিস আপনার মাথায় আসবে। সো যেমন আপনি যদি পোস্টার প্রেজেন্টেশন দিয়ে শুরু করেন, একটা পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন আছে, এগুলোতে যাইতে পারেন। যেমন কনফারেন্সের ভিতরে দুই ধরনের প্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে ওরাল প্রেজেন্টেশন, একটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন। সো ওরাল প্রেজেন্টেশনে যেরকম আম, আম, ধরেন যে এটা তো সবাই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে প্রেজেন্ট করে নিজের রিসার্চটা। আর পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে একটা পোস্টার ছাপায়, দেন ওইটা থেকে কথা বলে, ওইটার সামনে দাঁড়া দাঁড়িয়ে সবাই কথা বলে। দেখবেন যে অনেকেই আপনার লিঙ্কডইনে ছবি টবি দেয় ওই সময় দেখবেন। তো লিঙ্কডইনেও আপনি খেয়াল করতে পারেন যারা কারা কারা কি রিসার্চ নিয়ে কারা কারা কাজ করতেছে, লিঙ্কডইনও খুব ভালো একটা জায়গা, ওইখানে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে ওইখানে ফলো করতে পারেন ভালো ভালো মানুষকে, তাইলে রিসার্চ নিয়ে আপনি আগ্রহ পাবেন। আচ্ছা, তো এইটা দিয়ে আপনি শুরু করবেন পোস্টার প্রেজেন্টেশন, কিন্তু এরপর আপনি যেমন আমি প্রথমে পোস্টার প্রেজেন্টেশন দিয়ে শুরু করছি, তারপরে কনফারেন্স আমি পেপার দিছি, কনফারেন্স পেপার হয়েছে আমার কয়েকটা, দেন আমি জার্নাল পেপার টার্গেট করা শুরু করছি। কারণ প্রথমে আপনি একটু ছোট থেকে শুরু করলে তাইলে আপনার কনফিডেন্সটা বিল্ড আপ হয় যে আচ্ছা আমার এটা পাবলিশ হইতেছে, আস্তে আস্তে আমি সামনে আগাই। সো প্রথমে ছোট ছোট রিসার্চ দিয়ে শুরু করছি, পরে আমি জার্নাল পেপারের দিকে আগাইছি, যাতে রিজেকশন আমি খুব কম খাইছি, মানে তুলনামূলক কম খাইছি, অবশ্যই খাইছি রিজেকশন, কিন্তু আস্তে আস্তে এটা বেটার করছি আর কি। মানে যখনই আপনি কোনো জার্নাল পেপারের নিয়ম হচ্ছে আপনি যদি কোনো সময় রিজেকশন খান, ওরা যদি বলে যে আপনার পেপার আমি অ্যাকসেপ্ট করতেছি না, তাইলে ওইটাতে আবার এডিট করে ভালো বানায় তারপর আবার সাবমিট করতে হয়। তো মানে থাইমা থাকা যায় না, যতক্ষণ না পাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত এরকম সাবমিট করতে থাকতেই হবে। যাই হোক, তো রিসার্চের বেসিক জিনিস হচ্ছে এইটাই, জার্নাল পেপারের কথা বললাম আপনাদের। তো এক একটা জিনিসের এক একটা আহ, ধরন থাকে, সো ওই অনুযায়ী আগাইলে আই গেস বেটার হয়। তো আমার কাছে মনে হয় যে আমি অ্যাকশন আইটেমগুলো নিয়ে বেশি কথা বলার চেষ্টা করছি, যে আপনার এখনই আসলে কি করা দরকার। আপনার আসলে মানুষের সাথে নেটওয়ার্কিংটা বাড়ানো দরকার, যারা রিসার্চ করে ওদের সাথে ডিরেক্টলি কথা বলা দরকার, মিটিং করা দরকার, সামনাসামনি হোক, জুমে হোক, যেমনি করে হোক, মেসেঞ্জার চ্যাটে হোক। অনেক মানুষের সাথে কথা বলেন যারা রিসার্চ করতেছে অলরেডি, বা যাদের অলরেডি পেপার পাবলিশড হয়েছে, তাদের সাথে কানেক্ট করেন নিজে, দেন হচ্ছে কথা বলেন। তো আম, এটাই আর কি, এটা এটা করতে পারলে আই গেস আপনাদের জন্য আস্তে আস্তে সামনে আগানো ইজি হবে। তো আমি মোটামুটি ইনিশিয়াল আইডিয়াগুলো বললাম, ইনিশিয়ালি সবার কি কি কোশ্চেন থাকে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করলাম। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমার মনে হয় যে এখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে দিতে আমি আগাই, হয়তো আমি আম, অনেক কিছু হয়তো মিস করছি, কিন্তু আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমি হয়তো জিনিসগুলো কভার করতে পারবো। আপনারা কোশ্চেনগুলো হচ্ছে অডিও আনমিউট করে করতে পারেন, চ্যাট বক্সেও করতে পারেন, আমি চ্যাট বক্সের কোশ্চেন পড়ে পড়ে উত্তর দিব। হ্যালো স্যার। জি, হ্যালো। জান্নাত। তো আমার কোয়েশ্চেন ছিল, আমি বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে। তো আমার সিজিপিএ অ্যাভারেজ মানে খুব খারাপ না আর কি। তো আমি এখন সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমার হায়ার স্টাডিজ এর প্ল্যান আছে। তো আমার
কথা হচ্ছে যে আমি আসলে কোথা থেকে শুরু করব, আর হচ্ছে যে আমার সিজিপি এর পাশাপাশি কি কি ইসিএ থাকা দরকার আমার হায়ার স্টাডিজ এর জন্য যাইতে গেলে, আর রিসার্চ করতে গেলে মানে আমি অ্যাকচুয়ালি মানে খুব একটা কিছু মানে একেবারেই কিছু জানি না তো, মানে কোথা থেকে শুরু করব আমি সেটাই বুঝতে পারতেছি না, এরকম একটা অবস্থায় আছি। আচ্ছা, আজকে কিন্তু আমি একটু আগে আপনাকে এই অ্যান্সারটা দিয়ে দিয়েছি কোথা থেকে শুরু করবেন। কেউ কি আমাকে একটু হ্যাঁ, বলতে হ্যাঁ। পারবেন কোথা থেকে শুরু করবেন? আপনিই বলেন, হ্যাঁ, আপনি কি বলতে টিচারদের পারবেন? ফ্যাকাল্টিদের প্রোফাইল দেখতে হবে, সেখানে হ্যাঁ, শুধু আগে দেখতে হবে না, সেইখান থেকে তাদের যত পেপার আছে সবগুলো ডাউনলোড করে সেই পেপারগুলো সবগুলো লাইন বাই লাইন পড়ে ফেলতে হবে, এবং সেগুলাকে দরকার হলে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে হোক সামারাইজ করেন, কোনো কোশ্চেনের অ্যান্সার বানাই, যে কোনো ভাবেই হোক আপনার সবগুলো পেপার লাইন বাই লাইন পড়ে ফেলতে হবে। এটা আপনার একদম প্রথম শুরুর কাজ, শুরু করবেন এটা, এটা আজকেই করবেন। এ, এইটা আপনার শুরুর কাজ। দেন হচ্ছে তাদেরকে অ্যাপ্রোচ করা, তাদেরকে আপনি ইমেইলে অ্যাপ্রোচ করেন যার কাজ ভাল লাগে আপনার, এবং বললাম যে কোন 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 ধরনের, বলেন আপনি যে কোন ধরনের ফ্যাকাল্টিকে আমার ধরতে হবে, কাদের কাছে যাইতে হবে। যারা ফ্রেন্ডলি, মানে যাদের কাছে আমি যারা গিয়ে কথা ফ্রেন্ডলি, বলতে পারবো। ফ্রেন্ডলি এক হ্যাঁ, নাম্বার বৈশিষ্ট্য। সেকেন্ড, অ্যাপ্রোচ করতে পারবো, মনে হবে যে তাদের সাথে কাজ করে আমি মানে ভালো লাগবে, শান্তি পাবো হ্যাঁ এরকম। এইটা আরেকটা বৈশিষ্ট্য বলছিলাম। এজ কম, মানে যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা হ্যাঁ, এটা অ্যাসোসিয়েট একটা ভালো জিনিস। প্রফেসর। আর একটা বলছিলাম, যাদের রিসার্চ পেপার রিসেন্টলি পাবলিশ হয়েছে। রিসেন্টলি একদম রিসার্চ করছেন এক্স্যাক্টলি, রিসেন্টলি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যাদের রিসেন্টলি রিসার্চ পেপার পাবলিশড হয়েছে, যেমন গত 5 বছরের মধ্যে, তাদের সাথে কাজ করতে হবে। সো তাদেরকে আমি অ্যাপ্রোচ করব, তাদের কাছে যাব, একদম অ্যাকশন আইটেম আমি বলে দিলাম, আজকেই আপনি যে কাজ শুরু করবেন। সো এটা কোনো সমস্যাই নেই, সিজিপিএ কম এটা কোনো সমস্যাই নেই আপনার যদি স্কলারশিপ ফেলোশিপ পাইতে গেলে, কিন্তু রিসার্চের ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। এবং কিভাবে আপনি প্রেজেন্ট করতেছেন যে আপনাকে কেন নেওয়া উচিত, আপনাকে কেন স্কলারশিপটা বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা দেওয়া উচিত, এই জিনিসগুলো। সো আপনি আপনার উত্তর কিন্তু দিয়ে দিলেন যে আপনার এখনই কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে। সো অ্যান্সার এইখানে দেওয়া হয়ে গেছে। আর সেকেন্ড, আপনি আরেকটা কোশ্চেন করছিলেন, এটা একটু কাইন্ডলি আমাকে রিপিট করবেন। আহ এটা ছিল যে আমার সিজিপি এর পাশাপাশি আমার আর কি ও, কি ইসিএ ইসিএ, থাকা হ্যাঁ, দরকার। রাইট রাইট রাইট। আমি বলি ইসিএ আসলে খুব বেশি যেমন অনেকে এগুলা ইয়ে করে, আমি খুব কঠোর ভাষাতেই বলতেছি যে ইসিএ আসলে খুব বেশি হেল্প করবে না আপনাকে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। এটা জাস্ট এমনিতেই বলে, এটা মনে হয় বিএসসিতে আপনি যখন স্যাট দিয়ে ঢুকবেন বাইরে যাইতে গেলে তখন কাজে লাগে, বাট মাস্টার্স পিএইচডিতে হচ্ছে রিসার্চ, টোটালি রিসার্চ। আপনি ইসিএ যদি আপনার রিসার্চ অ্যাক্টিভিটি রিলেটেড হয়, যেমন আপনি এই যে এরকম রিসার্চ ক্লাবের কিছু একটা রিসার্চে আপনি হেল্প করছেন অনেকজন মানুষকে, এইটা এইটা একটা ভালো ইসিএ হইতে পারে। কিন্তু এছাড়া অন্য যত আপনি কোর্স করেন, আপনার অনেক কোর্স সার্টিফিকেট আসছে, হ্যান আসছে, ত্যান আসছে, এই সব সার্টিফিকেট দিয়ে আসলে খুব বেশি একটা লাভ হয় না ফান্ডিং এর ক্ষেত্রে, যত বড় সার্টিফিকেটই আপনি নেন। সো মেইন জিনিস হচ্ছে আপনি ফোকাস করেন রিসার্চের উপরে, রিসার্চ পেপারের উপরে। এত সার্টিফিকেট দিয়েও কিচ্ছু হবে না, কেউ দেখবে না। আহ, এত ইসিএ দিয়েও কিচ্ছু হবে না, মানুষজন ক্লাবিং এর পিছনে ধরেন একদম টাইম দিয়ে বরবাদ করে ফেলে, যেই টাইমটা যদি রিসার্চে দিত তাহলে তার 2-3টা পেপার হয়ে যেত এতদিনে। কিন্তু এইগুলো না করে ক্লাব পলিটিক্স হ্যান ত্যান এগুলো করে করে টাইম নষ্ট করে যারা, ওই ইসি দিয়ে কোনো লাভ হয় না, আমি একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, এটা এখানে কিচ্ছু লাভ হবে না। আচ্ছা, আমি একটু চ্যাটের অ্যান্সার দিই। আশরাফুল কোশ্চেন করছেন, কিছুদিন আগে শুনলাম 2.76 সিজিপিএ নিয়ে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলো, সম্ভব? অবশ্যই, আমি তো বলতেছি যে সিজিপিএ বেশি হওয়া লাগবে না আসলে আপনার। তো সিজিপিএ অনেক কম পায়, অনেক ভালো ভালো স্কলারশিপে গেছে, কারণ সে ভালো প্রেজেন্ট করছে, সে আইডেন্টিফাই করছে স্কলারশিপটা কি কি কারণে দেয়, অ্যান্সারগুলো ওইভাবে সাজাইছে, যারা আগে স্কলারশিপটা পাইছে তাদের সাথে কথা বলছে, ওই অনুযায়ী অ্যান্সারগুলো সাজাইছে, সাবমিট করার আগে অনেকবার অনেকবার রিভিউ করছে। সো বারবার রিভিউ করছে জিনিসগুলা। সো এইভাবে করে কষ্ট করে সাবমিট করছে, তো এই জন্যই সে পাইছে, আর কিছু না। সাইদ রাহিমুল ইসলাম বলতেছেন, পোস্টার প্রেজেন্টেশনে কি নিজের রিসার্চকে প্রেজেন্ট করা নাকি অন্য করা পেপার প্রেজেন্ট করা যায়? পয়েন্টটা একটু আমি মিস করে গেছি। আচ্ছা, এটা হচ্ছে নিজের রিসার্চ বলতে আপনার যে একদম 1 বছর ধরে রিসার্চ করছেন এরকম কোনো কিছু না। আপনি ছোট একটা আইডিয়া, যেমন এই মশার কয়েলের আইডিয়া মনে করেন, জাস্ট সিম্পল এক্সাম্পল, এটাও কিন্তু পোস্টার প্রেজেন্টেশন দিতে পারেন, জাস্ট দেওয়া। এখানে কিন্তু আপনার মেইন উদ্দেশ্য মনে করেন প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হওয়া বা এরকম কোনো কিছু না। মেইন উদ্দেশ্য ওইখানে পার্টিসিপেট করা এবং অন্যদের রিসার্চ দেখা, যাতে আপনি নতুন আইডিয়া নিয়ে সেখান থেকে জার্নাল পেপার করতে পারেন। আপনার আলটিমেট গোল জার্নাল পেপার করা। সো এইটাই, আপনার নিজের আইডিয়া দিয়ে করলে বেটার। অন্য পেপার টেপার সামারাইজ করেও করা যায়, রিভিউ রিভিউ পোস্টার বলে, রিভিউ পোস্টারও করতে পারেন, যে অন্যরা কাজ করছে ওইটার আপনি সামারি করলেন একটা, এরকম করা যায়। আর রিভিউ পেপার বলতেও কিন্তু পেপার আছে, যে অন্য কাজের একটা সামারি বা তাদের একটা পুরো লং আর্টিকেল, এরকম জিনিসও করা যায়। সো ইচ্ছা আপনি কোন কাজ করতে চান।
সেলিম বলতেছেন রিসার্চ করার জন্য কোন কোন সফটওয়্যারে পারদর্শী হতে পারে, এগুলা কি রিসার্চে অ্যাপ্রোচ করার জন্য আগেই শিখতে হবে নাকি রিসার্চ শুরু করার পর? আপনি কোন ডিপার্টমেন্টের সেলিম আমাকে একটু যদি বলেন, আমি একটু তাইলে আপনার বুঝতে হেল্প করবো আর কি। সেলিম, সেলিম, সেলিম ভাই, আপনি কি আছেন? সেলিম ভাই গায়েব হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আম, আম, আচ্ছা তাই এখন আমি কারে বুঝাবো দিলে, তার কোশ্চেন তো এইটা, সে কি পরে রেকর্ডিংটা দেখবে? জানি না, হয়তো অডিওতে সমস্যা হইতে পারে। আর যাই হোক আমি বলি, রিসার্চ করার জন্য আসলে সফটওয়্যারে আগে আপনি শিখেন পরে শিখেন ডাজেন্ট ম্যাটার, ওইটা দিয়ে আপনি আসলে পেপার পাবলিশ করতে পারতেছেন কিনা বা কাজ করতে পারতেছেন কিনা, মানে পেপারে আপনার এই সফটওয়্যারটার কাজ হইতেছে কিনা, এটা তো আপনার হাতে অনেক সময় আছে, আমি জানি আপনাদের হাতে প্রচুর সময়, আপনারা সফটওয়্যার শিখেন, মানে যত পারেন সফটওয়্যার শিখেন, সত্যি কথা বলতে এটাই তো। ওই সফটওয়্যার শিখেন, পেপারও পড়েন, তাইলে দেখবেন যে ওই পেপারে ওরা কি কি সফটওয়্যার ইউজ করছে। তো দেখবেন যে আপনি যে আপনারা যে সফটওয়্যার শিখতেছেন বা কাজ করতেছেন ওইগুলো আসলে খুবই পুরান আমলের সফটওয়্যার, বা ওইগুলো দিয়ে আসলে খুব নতুন কোনো কাজ করতে গেলে অনেক নতুন আইডিয়া জেনারেট করতে হবে। সো দেখেন যে নতুন কোন কোন সফটওয়্যার আসতেছে, অনেক ফ্রি সফটওয়্যার আছে এগুলোতে কাজ করা যায়, কোডিং শিখেন, কোড করা শুরু করেন। এখন তো চ্যাট জিপিটি আসার পরে কোডিং আর মানে ভাইব কোডিং দিয়ে অনেক কাজ শুরু করা যায়, মানে আমাদের অ্যাটলিস্ট যারা একদম সিএসসি রিলেটেড নলেজ আমাদের লাগবে না, আমাদের তো কাজ অনেক ক্ষেত্রেই ভাইব কোডিং দিয়ে হয়ে যায়। ভাইব কোডিং মানে হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে যে কোড হয় আর কি, মানে একদম আমি পুরা কোড নিজে করলাম না, কিন্তু জানি যে কোডের ভিতরে কি হইতেছে, কিন্তু চ্যাট জিপিটি কোডটা করে দিছে বা জেমিনাই কোডটা করে দিছে। তো এটা থেকে এখন আর কেউ কোনো ইয়ে করে না, মানে আপনার কাজ হইলেই হয়েছে। আর এলএলএম গুলো এখন খুব ভালো কোড করতে পারে, সো ওইগুলো আপনি শিখেন, সফটওয়্যার শিখেন, আমি বলবো যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম, ইউসুফ ইউসুফ আলী আলী। পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা, এখানে কি তা আমি সবাই একটু মার্কেটিং ডিপার্টমেন্টের? না না স্যার, তা আমি একটু ইন্টারাপ্ট করি, আমাদের হচ্ছে টাইমটা একটু ওভার হয়ে যাবে। আপনাকে ইনবক্সে ইমেল দেওয়া হ্যাঁ, হয়েছে, লিঙ্ক, আপনি কাইন্ডলি একটু জয়েন করেন ওর আমি সাথে। ওইখানে জয়েন করতেছি, ওকে লিভ করতেছি। ঠিক আছে।